আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের পয়েন্ট নাম্বার 6, মানে কবিতাটি হচ্ছে তোমাদের জুতা আবিষ্কার কবিতাটি। তোমরা অনেকেই পড়েছ, হয়তো এখনো পড়ানি, স্টার্ট করনি। তো তোমাদের জন্য আজ এই ক্লাসটি রইল। তো চলো আমরা সরাসরি সোজা চলে যাই আমাদের জুতা আবিষ্কারের কবিতাটি বইয়ে। তোমাদের জন্য আমি আগে থেকেই ডাউনলোড করে দিয়েছিলাম বইটা। এই যে তোমাদের বাংলা সাহিত্যের নবম দশম শ্রেণীর বইটি। এই যে দেখো, এখানে কিছুই নেই। এইখানে দেখো, এই যে লাইনটা, এখানে জুতা আবিষ্কার কবিতাটি হচ্ছে এই যে জুতা আবিষ্কার। আমি তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতাটি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতাটি 178 পৃষ্ঠা। তা আমি এখানে 178 পৃষ্ঠা লিখে দিচ্ছি। মেবি 83 পৃষ্ঠা। এই যে 183 পৃষ্ঠায় চলে এসেছি আমরা। এই যে তোমাদের যে জুতা আবিষ্কার কবিতাটা, এই যে তোমাদের জুতা আবিষ্কার কবিতাটা, এই যে এখানে যে জুতা আবিষ্কার কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের জুতা আবিষ্কার কবিতা, এটি কিন্তু খুবই একটি মজার কবিতা। এতে কিন্তু একজন রাজা আছেন, একজন হবু নামে মনে হয়, হবু নামের একজন রাজা আছেন। তার মন্ত্রীকে, মানে তিনি টোটালি তার পায়ে যে এই কি লাগবে, ধুলাবালি লাগবে, তিনি সেটি পছন্দ করেন না টোটালি। তো মানে ওইসব নিয়ে আলোচনা করা হয়েছে এই গল্পে। তো আমি আজ তোমাদের এই গল্পটি তোমাদের পুরোপুরিভাবে আমি পড়ে শোনাবো। তো যেমন এখানে প্রথমে লাইনটি দেখো, এখানে আছে কহিল হবু গুণ গো গবু রায়। মানে হবু রাজ্যের, মানে একটি রাজ্যের রাজার নাম হবু। সে শুনো গবু রায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়। এখন মানে তার যে গবুরাই নামের একজন মন্ত্রী আছে, তার হবু রাজ্যের গবুরাই রাজার একজন মন্ত্রী আছে, মন্ত্রীর নামটা হচ্ছে গবুরাই। তারপরে হচ্ছে যে কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়। এইখানে প্রশ্নের উত্তরটি তোমাদের বোঝানো যাচ্ছে যে এই দেখো, এই যে এখানে লেখা আছে এই কালীকে, ওরা ডিস্টার্ব হয়ে যাচ্ছে গা, এখানে লেখা আছে দেখো, এই যে কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন দুলা লাগিবে কেন পায়। এখানে কথাটা হচ্ছে কালীকে আমি ভেবেছি সারা রাত্র, কালকে আমি সারা রাত ভেবেছি যে যে মানে মন্ত্রীটাকে বলছে, মন্ত্রী তার রাজার মন্ত্রী আছে না, মন্ত্রীকেই বলছে কালকে আমি ভেবেছি সারা রাত, মলিন ধুলা লাগবে কেন পায়ে। মানে তার মলিন যে পাটা আছে, তার যে এত সুন্দর এবং মলিন নরম তুলতুলে পা যেটা আছে, ওটাতে কেন ধুলা লাগবে, ওটা সে মন্ত্রীকে শোনাচ্ছে কথাটা। তো এখানে লেখা আছে ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বেতন লহ বাটি। মানে এখানে বোঝানো হয়েছে ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, মানে এই যে ধরণী মানে হচ্ছে যে পৃথিবীর মাঝে চরণ ফেলা মাত্র। এখানে হচ্ছে ধরণী মানে কি, পৃথিবী, চরণ মানে হচ্ছে পা। এখানে আমরা চরণ মানে কি মানে বুঝি, পা। এখানে বলা হচ্ছে ধরণী মাঝের চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বেতন লহ বাটি। এখানে বলা হয়েছে তোমরা শুধু বেতন লহ বাটি, মানে হচ্ছে মানে আমি যে পৃথিবীর মাঝে পাটা ফেলা মাত্র তোমরা কি করো, এখানে তোমরা শুধু বেতন নিয়ে চলে যাও। মানে ওরা এখানে বেতন হিসেবে কাজ করে, রাজার কোনো উপকারে আসে না বা কোনো ধরনের কাজেই আসে না। এখানে তারপর দ্বিতীয় লাইনে বলা হয়েছে রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি। রাজার এখানে মানে রাজার কাজে তাদের কোনো দৃষ্টি নেই, মানে তাদের কোনো ইন্টারেস্ট নেই। মানে বলে না যে আমি একটা কাজ দিয়েছি, আমার কাজের গুরুত্ব নাই, কোনো ধরনের মানে কাজটা করতেছে না, কাজটার গুরুত্ব দিচ্ছে না। সেম এখানেই বলা হয়েছে রাজার কাজে কোনো কিছুই গুরুত্ব নেই। এই যে লাইনটাতে রাজার কাজে কিছুই নহি দৃষ্টি,
এখানে দৃষ্টি মানে বুঝতেছো, এই যে এই দৃষ্টি, দৃষ্টি মানে কি বলতো, মানে মনোযোগ দেওয়া, বা এখানে দৃষ্টি মানে তো আমরা জানি সবাই দেখা, তো এখানে ধরতে পারো তোমরা মনোযোগ দেওয়া, মানে কোনো মনোযোগী নেই, কোনো ধরনের গুরুত্ব দেয় না ওরা। তো আমার মাটি লাগাই মোটে, সরি আমার মাটি লাগাই মোরে মাটি, মানে ওর রাজ্যের মাটিগুলাই ওকেই মাটি লাগাই, ওর পায়ে মাটি লাগাই, এখন ওর থেকে এটা সহ্য হয় না। তারপরে লেখা আছে দ্বিতীয় লাইনে দেখো, এরপরের লাইনে দেখো, এই যে রাজ্য মোর একই অনাসৃষ্টি। অনাসৃষ্টি মানে এখানে এই যে তোমাদের এই যে এইখানে কিছু শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো একটু শেষ করে ফেলবা, আমি ভুল করেছি তোমাদের শব্দগুলো না পড়ে। যেমন এখানে চরণ, পা, এই শব্দার্থগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শব্দার্থ কিন্তু খুবই, চরণ মানে পা, ডিস্টার্ব হচ্ছে, একটু বাইরের আওয়াজ নয়েজ করো। এখানে দেখো চরণ মানে হচ্ছে পা, প্রতিকার মানে হচ্ছে সমাধান, মহিনা মানে হচ্ছে পারিশ্রমিক, মানে এই উর্দু ভাষায় মানে না, মেরা মহিনা কিতনা হোগা, মানে তার পারিশ্রমিক কত হবে। তারপরে এখানে বলা হচ্ছে বেতন, তারপরে হচ্ছে পুষিনু, পোষণ করি, পিপে ডাক, তারপর হচ্ছে পিপে মানে ডাক, মানে ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্র, এই যেমন পিপে, এই যেমন আমরা কলসি ইউজ করি না, এই পানি মানে কলসি রাখার জন্য, পানি রাখার জন্য কলসি ইউজ করে থাকি আমরা বিভিন্ন ধরনের। এইটাও সেম, এখানে রাজে একটা পিপে আছে যেটা ডাক বলা যায় অনেকে, বা ঢোলের আকৃতি বিশিষ্ট একটি কাঠের তৈরি পাত্র, ঠিক আছে। এরপরে হচ্ছে ভিস্তি, এটা হচ্ছে ভিস্তি হচ্ছে পানি বহনের জন্য চামড়ার থলি, এক প্রকার থলি, আমরা বিভিন্ন ধরনের ব্যাগ বা থলি ইউজ করে থাকি, কিন্তু ওখানকার দিনে কিন্তু পানি বহনের জন্য একটা চামড়ার তৈরি, মানে একটা কিসের, একটা পশুর চামড়ার তৈরি দিয়ে একটা এক প্রকার থলি তৈরি করা হতো, যেটার মাধ্যমে মানুষে পানি বহন করে নিয়ে যেত। তারপরে এখানে হচ্ছে পাক মানে হচ্ছে কাদা, মানে এখানে মাটির কাদা যেগুলো বলা হয়, মূলত এখানকার দিনে বলা হতো পাক। কিস্তি, কিস্তি মানে হচ্ছে নৌকা, আমরা যে নৌকায় চড়ি ওই নৌকা, কিস্তি মানে হলো নৌকা। গুণবস্ত্র, গুণবস্ত্র হচ্ছে গুণমান। মহি মানে হচ্ছে পৃথিবী। তারপরে হচ্ছে যে ফরাস, ফরাস মানে হচ্ছে মেজে, এই আমরা উর্দু ভাষা মানে ফরাস, তো ওটা হচ্ছে, এটা মানে হচ্ছে মেজে। তারপরে রন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র, রন্ধ্র মানে ছিদ্র। চামার মানে চমৎকার, মানে মুচি, চামার বলি না আমরা, মুচি বলি না, জুতা সেলাই করি, জুতা পালিশ করি, ওদেরকে মুচি বলা হয় না সাধারণত, এখানে বলা হয়েছে চামার। যোগ্য মত মানে হচ্ছে উপযুক্ত, আর কুলপতি মানে হচ্ছে বংশের প্রধান বা কুলশ্রেষ্ঠ। কুলপতি মানে হচ্ছে বলে না, এই যে হচ্ছে আমাদের বংশের প্রতীক, ছেলে হলে বলে না অনেকে যে আমাদের এটা হচ্ছে কুলদীপ, মানে ছেলে সব কিছু করতে পারে, মেয়েরা কিছু করতে পারে না, ওই কারণে ছেলেদের নিয়ে আগেকার দিনে এরকম করা হতো বেশিরভাগটা। এখন মূলত বর্তমানে তো এগুলো নিয়ে কিছু হয় না বর্তমানে, এখন মহিলারাও মাশাআল্লাহ অনেকটা ইমপ্রুভ করতে পারে এবং পুরুষরাও পারে। তো এখানের মধ্যে আগেকার দিনে বলা হয়েছে কুলপতি মানে হচ্ছে রাজ্যের সে, কুলপতি মানে সে কুলদীপ, মানে রাজ্যের কি বলা যায়, রাজ্যের একজন শ্রেষ্ঠ প্রধান, রাজ্যের মানে পরবর্তী রাজা যে তার ছেলে হবে না পরবর্তীতে রাজ্যের প্রধান, এই সেম এই কথাটাই বলা হয়েছে। এখানে পাঠ পরিচিতি আছে, যেমন পাঠ পরিচিতির মধ্যে দেখো, পাঠ পরিচিতির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্য থেকে জুতা আবিষ্কার কবিতাটি সংকলন করা হয়েছে। যেমন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জুতা আবিষ্কার কবিতাটি রয়েছে, এটি সংকলন কোথায় করা হয়েছে, এই যে কল্পনা কাব্য থেকে, তার কল্পনা কাব্য থেকে তার কল্পনা কাব্য থেকে জুতা আবিষ্কার কবিতাটি সংকলন করা হয়েছে, তার কল্পনা কাব্য থেকে জুতা আবিষ্কার কবিতাটি সংকলন করা হয়েছে। তারপর এখানে বলা হয়েছে ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার জন্য নানা প্রসঙ্গই কবিতাটির মূল উপজীব, মানে এখানে মূল কবিতার মূল জিনিসটা কি, মূল জিনিসটা হচ্ছে মানে রাজার পা ধুলামুক্ত রাখা, এখানে রাজার পাটা ধুলামুক্ত করে রাখার কথাটাই কবিতার মূল উদ্দেশ্য। তারপর হচ্ছে তার যেমন এগুলো পরীক্ষায় আসতে পারে তোমাদের, যে এখানকার জুতা আবিষ্কার কবিতার মূল উদ্দেশ্য কি, তখন লিখবা রাজার পা ধুলামুক্ত রাখা এর মূল উদ্দেশ্য। রাজা, এরপর লাইনে হচ্ছে রাজা তার মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন। মন্ত্রীরা রাজ্যের রাজা তার মন্ত্রীদের এবং তার পুরো রাজ্যকে ধুলাবালি দূর করার নির্দেশ দিয়েছে।
মন্ত্রীরা রাজ্যের ধুলাবালি ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। মানে তারা বলতেছে যে ধুলাবালি কেমন করে নিঃসরণ করে বা শেষ করা যায়, ধুলাবালি কিভাবে করতেছে তারা ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, মানে ঝাড়ু দিয়ে ঝাড় দিবে ওরা। এবং এইতে রাজ্য ধুলোয় পরিপূর্ণ হয়ে যায়। যখন তারা ঝাড়া দেয় তখন পুরোপুরি রাজ্য একদম ধুলোময় হয়ে যায়, কারণ ঝাড়া দিলে অবশ্যই ধুল উড়াউড়ি করে বাতাসে, এই কারণে পুরো ধুয়োয় কিছুই দেখা যাচ্ছে না, টোটালি ধরনের কোনো ধরনের কিছুই হচ্ছে না, মানে টোটালি ধুলোময় হয়ে গেছে পুরো রাজ্যটা। তখন রাজা আরো রেগে গেছেন, রাজা তাদের আদেশ দেন মানতে, রাজা আদেশ মানতে গিয়ে রাজ্যের সভাসদ কোনো উপায় যেন খুঁজে আর পাচ্ছে না। তারা কোন রাজার এত আদেশ শুনে শুনে তারা মাথায় আসছে কিভাবে দোলা নিরূপণ করবে, তার মানে দোলা দূর করে দিবে ওর থেকে, রাজ্য থেকে। এটা ভাবতে ভাবতে তারা কোনো ধরনের উপায় খুঁজে পাচ্ছে না। তো অবশেষে রাজ্যের এক বয়স্ক চর্মকার মানে চামার, আমরা চর্মকার মানে কি বলছিলাম, চামার মানে কি হচ্ছে মুচি, একজন মুচি নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয়। মানে তার রাজার যে পা আছে সেটি একটি চামড়া দিয়ে ঢেকে দেয়। এইভাবে রাজার পা ধুলার স্পর্শ থেকে মুক্তি পায়। এইভাবে মানে যে রাজা এতদিন ধরে খালি হাঁটার কারণে ধুলাবাড়িতে ইয়া করতেছে, মানে ধুলাবাড়িতে হাঁটার কারণে সে মানে ধুলা লাগতেছে, ওটা ওর একটু বিরক্ত লাগতেছে, ওই কারণে সে ধুলাবালির কারণে ও মানে হাঁটতে পারতেছে, ওই কারণে বিরক্ত হয়ে গেছে। এই বিরক্ততার কারণে সে তখন এক মানে আমার যে মুছি সে কি করলো, চামড়া দিয়ে তার পা ঢেকে দিলে, এইভাবে তার ধুলার যে একটা সমস্যা ছিল পায়ে ধুলা লাগার, ওইটা কিন্তু পুরোপুরি মুক্তি পেয়ে গেছে সে রাজা। সাধারণ সমস্যার সমাধান সাধারণ বুদ্ধিতে করতে হয়। আসলে যে সত্যি কথা, অবশ্যই সত্যি কথা এটা, যে সাধারণ কাজ যেমন এগুলা কিন্তু এটা কিন্তু বড় কাজ ছিল না। ধুলা দূর করা, ধুলা বা নিরূপণ করা, ধুলা দূর করা বা ধুলা নিরূপণ করা, এটা কিন্তু কোনো বড় ধরনের কাজ ছিল না। এটা করতে সাধারণ বুদ্ধি সমস্যা, কারণ মানে রাজা এটাই বুঝাতে চাচ্ছে যে তাদের এই মন্ত্রী এত রাজ্য প্রজারা আছে, তারা কোনো ধরনের বুদ্ধি বের করতে নেই। সামান্য মুছি সে বুদ্ধি করে তার জ্ঞাটা করে ফেলছে, বুদ্ধি করে কি করছে, তার সমাধান বের করে ফেলছে। জটিলভাবে করতে গেলে বিড়ম্বনায় বাড়ে, মানে যদি যতই জটিল না করি না কেন, এখানে বলা হয়েছে যতই জটিল বাড়ে সমস্যাও তত বাড়তে থাকে। জটিলতা যত বাড়বে মানে যদি আমরা এটা মানে কঠিনভাবে কাজটা করতে চাই, তাহলে আরো পারলে এটা বেড়ে যাবে, মানে কেমনে জটিল হয়ে যাবে, এটা কোনো ধরনের সহজ হয়ে করা যাবে না। সমস্যা সমাধানে পদস্থ যা নয় যে অনিবার্য তাও নয়। সাধারণদের ধারাও অসাধারণ কৃত্য সম্পাদিত হতে পারে, কবিতায় তার মুহূর্ত হয়ে উঠেছে। তো তোমরা আসলে এটা অবশ্যই মনে হচ্ছে বুঝতে পেরেছো। এখানে কিছু নিচে এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউ গুলো দেখো, সরি এই যে এমসিকিউ গুলো দেখো নাও। এই যে এমসিকিউ গুলো একটু দেখে নাও। এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এরপরের লাইনে দেখো, এরপরের লাইনে হচ্ছে পণ্ডিতের মুখ চুন হয়েছিল কেন? এখানে পণ্ডিতের মুখ চুন হয়েছিল কেন? মৃত্যুর ভয়ে ভীত হওয়ায়, মৃত্যুর ভয়ে ভীত হওয়ায়। এরপর এখানে দেখো, এখানে একটা উদ্দীপক দিয়েছে, বন্ধু অ্যান্টিনিওর জন্য জামিন হয়ে বাসানীয় সুদখোর সাইলেকের কাছ থেকে মোটা অঙ্কের একটি টাকা ধার নিয়েছে। এই সময় শর্তে উল্লেখ থাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত টাকা ফেরত দানে ব্যর্থ হলে সাইলক বাসানীয়র বুকের 1 পাউন্ড মাংস কেটে নেবে। শেষ পর্যন্ত ব্যর্থতার সুযোগে সাইলক আদালতে যায়, অসহায় বোধ করে বাসানীয়। এমন সময় এক তরুণ উকিল বলেন, সাইলক ঠিক 1 পাউন্ড মাংস কাটতে পারবেন, কম বেশিও নয়, এবং শর্তে উল্লেখ না থাকায় কোনো রক্ত ঝরাতে পারবে না। উদ্দীপকের তরুণ উকিলের সঙ্গে জুতা আবিষ্কার কোন চরিত্র সাদৃশ্য হয়েছে? এখানে লেখা হয়েছে চামার। উত্তর হবে কারণ চামারও কিন্তু কোনো ধরনের ভুল কাজ করেনি। সে পায়ে ধুলো না লাগার জন্য এমন একটি উপায় বের করেছে যেটি হলো চামড়া দিয়ে তার পা মুড়িয়ে দিয়েছে। এখানেও সেম উদ্দীপকে সেইটাই বলা হয়েছে।
এরপর কোনো ধরনের এমসিকিউ আছে নাকি দেখি। যেমন এখানে একটা সৃজনশীল আছে তোমাদের, এই সৃজনশীলটা একটু তোমাদের গাইডের একটু চেক করে নিবে। সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে বেশিরভাগ পরীক্ষায়। এই সৃজনশীলটা যেমন এখানে প্রথম প্রশ্নটা হয়তো তোমরা পারবা, কবিতা পড়লে পারবা অবশ্যই, আমি একটু বলে দিই আনসারটা। রাজা হুবু ধুলি দূর করার জন্য নির্দেশ দিয়েছিলেন কাকে? মন্ত্রী গবুরায়কে। এখানে উপরে বলা হয়েছে মন্ত্রী গবুরায়, এই মন্ত্রী গবুরায়কে রাজা তার ধুলি দূর করার জন্য নির্দেশ দিয়েছেন। এরপর প্রশ্নগুলো তো তোমরা একটু পড়ে নিলে পারবা অবশ্যই ইনশাল্লাহ। এখন আমরা সরাসরি চলে যাবো একটু কবিতায়। এই যে আমরা এখানে পড়ছিলাম না, আমরা পড়ছিলাম এখানে এই যে রাজ্য মোড়ে এখানে অনাথ সৃষ্টি। অনাথ সৃষ্টি মানে হচ্ছে যে তার রাজ্যে এই কি অনাথ সৃষ্টি, কোন ধরনের মানে খারাপ হয়ে থাকতেছে। এই যে এখন শীঘ্রই কবিরে প্রতিকার করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। শুনিয়া গবু ভরিয়া হলো ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। পণ্ডিতের হইল মুখ ছুন, পাত্রদের নিদ্রা নাহি, রান্নাঘরে নাহিকো চরে হারি, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে। মানে এখানে রাজা এই পুরা কিছু আমি তোমাদের শর্ট নিয়মে বলে দিই, এগুলা এত বড় করার দরকার নেই। তো এখানের মধ্যে বলা হয়েছে, এখানে বলা হয়েছে এই লাইনগুলোর মধ্যে, টোটাল লাইনগুলোর মধ্যে বলা হয়েছে যে মানে রাজা তাদের মানে পা ধূলিকরণ দূর না করার নির্দেশ দিয়েছিলেন। তো ধূলি দূর করার জন্য ওইটা মন্ত্রীরা কোনো ধরনের উপায় খুঁজতে না, যখন রাজাকে বুঝাতে এলেন তখন রাজা তাদেরকে একটি কথা বললেন, যে কথাটি হলো যে তোমরা যদি ধূলি দূর করার কোনো ধরনের উপায় বের করতে না পারো তাহলে তোমাদের সকলকে আমি একটি শাস্তি দিব, বড় ধরনের শাস্তি দিব। এই কারণে তাদের তখন থেকে কোনো ধরনের ঘুম আসতেছে না, তাদের কোনো ধরনের খাওয়ার ইচ্ছা হচ্ছে না, কান্নাকাটি করছে, তাদের বিভিন্ন ধরনের অশ্রু বলে পাকা দাড়ি, তাদের অশ্রু জলে মানে তাদের খুব কান্না পাওয়ার কারণে অশ্রু জলে ভাসিয়ে পাকা দাড়ি। এবার এই লাইনগুলোতে দেখো, সরি এই লাইনগুলোতে দেখো, কহিল গবু হে হুবুর পদ্মাবরে। এখানে বলা হয়েছে যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। শুনিয়া রাজা ভাবিল ধুলি ধুলি, কহিল শেষে কথাটা বটে সত্য। হ্যাঁ, এখানে কিন্তু তারপরে মন্ত্রী কিন্তু রাজাকে একটা জিনিস বুঝিয়েছে। সেই জিনিসটা হচ্ছে যে সেই জিনিসটা হচ্ছে যে মানে রাজাকে মন্ত্রী এটাই বোঝাতে চেয়েছে যে যদি আপনার পায়ে চরণে যদি কোনো ধরনের ধুলা না লাগে তাহলে কিভাবে আপনার থেকে রাজারা আপনার আশীর্বাদ নিয়ে থাকবেন, আপনার পদধূলি গ্রহণ করে থাকবেন, মানে পায়ের যে ধুলাটা সেটা গ্রহণ করে প্রজারা মানে একটু মন্ত্রী বুঝতেছে না, মন্ত্রী একটু রাজাকে একটু পটাচ্ছে আর কি, বিভিন্ন ধরনের কথা উল্টাপাল্টা কথা বলে। কিন্তু রাজা তখন কিন্তু মন্ত্রীর কথায় ফেঁসে গেছে। তখন রাজাও বলতেছে তুমি তো ঠিক বলেছো মন্ত্রী, কথা ঠিক তোমার। রাজা কিভাবে প্রজারা কিভাবে আমার চরণ ধুলি গ্রহণ করে থাকবে যদি আমার পায়ে ধুলাই না লাগে, তোমার কথাটা কিন্তু চিন্তা ভাবনা। কিন্তু এখানে দেখো, এখানে আবার দ্বিতীয় পরের লাইনে বলা হয়েছে কিন্তু আগে বিদায় করে ধুলি ভাবিয়া পরে পদধূলির তত্ত্ব, ধুলা অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। এখানে বলা হয়েছে মানে তখন রাজা এগুলো ভাবছিলেন, ভাবা করে বলতেছিলেন যে তোমার কথা ঠিক আছে, কিন্তু আরেকটা কথা আছে কিন্তু ধুলাগুলা দূর করতে হবে। পদধূলির তত্ত্ব মানে পরে ভালে, পদধূলির তত্ত্ব মানে হচ্ছে পায়ের ধুলা তুলে ফেলা। তো এখানে পায়ের ধুলাটা সরিয়ে মানে পায়ের ধুলা যে মন্ত্রী বললো না যে আপনার প্রজারা কিভাবে আপনার পায়ের ধুলা গ্রহণ করে থাকবে, মানে আশীর্বাদ নিবে আপনার থেকে পায়ের ধুলা গ্রহণ করে। তো এটাতে রাজা মত পোষণ করলেন। রাজা বললেন পদধূলির তত্ত্ব পরে মানে পায়ের ধুলা গ্রহণ করার পরে, কিন্তু আমার সমস্যা হচ্ছে পায়ের ধুলা লাগবে কেন, তার মানে মলম, তার এত সুন্দর পায়ে কেন ধুলা লাগবে। ওই কারণে রাজা তাদের দ্রুত নির্দেশ দিলেন যে কিছু একটা উপায় বের করতে। এখানে তারপরে বলল তোমরা যে মিথ্যা ধরনের কথা দিয়ে বিভিন্ন ধরনের আমার তোমাদেরকে যে আমি বেতন দিই, মহিনা মানে হচ্ছে বেতন দিই, ওইটা তোমরা নিজেরাই খেয়ে ফেলো সবাই, কোনো ধরনের কোনো কাজে আসো না তোমরা আমার। কেন? এরপরে দ্বিতীয় লাইন পরের লাইনে দেখো, কেন বা তবে পুষিনু এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে, আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। মানে এখানে বলতেছে যে ওকে যে কাজটা দেওয়া হয়েছে ধুলা সরানো, ওই কাজটা আগে শেষ করো, তারপরে পরের কথা পরে ভাবা যাবে। এই মানে মন্ত্রী যে কথা বলছে ওই কথাটা পরে ভাবা যায়, আগে প্রথমে যে কাজটি দিয়েছে রাজা ওই কাজটি শেষ করতে বলছে।
এই কবিতাটা কিন্তু খুবই মজার কবিতা, বেশি বড়ও না, আমি তেমন বড় পড়াবো না, আমি ছোট করে শেষ করে দিব আজ, বেশি পড়াবো না, আজ আমি এতটুকুর মধ্যে শেষ করব, আজ আমি এই লাইনটার মধ্যে শেষ করে দিব, বেশি দেরি করব না, এই লাইনটার মধ্যে শেষ করে দিব আজকে। তো আদার দেখা রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত ছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতক ছিল যন্ত্রী, বসিল সবে চশমা চোখে আঁঠি, ফুরাইয়া গেল 19 পিসে নষ্ট, অনেক ভেবে কহিল গেল মাটি, ধরাই তবে কোথায় হবে শস্য, কহিল রাজা তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে। মানে এই লাইনটা, এই পুরো লাইনটার মধ্যে আমি তোমাদেরকে একবার শর্ট নিয়ে বুঝিয়ে দিচ্ছি যে, মানে এখানে রাজা বলতেছেন যে আমার কথা শোনো, এখানে যত ইন্দোরে আনিল তবে মন্ত্রী, যত ইন্দোরে মন্ত্রী আছে, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, যত ধরনের রাজ্যে যত জ্ঞানী এবং গুণীরা আছেন, জ্ঞানী গুণীরা আছেন, দেশে বিদেশে যত ধরনের যন্ত্রী আছেন, মানে যন্ত্রী মানে হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের দেশে বিদেশে যত ধরনের রাজ্যের পণ্ডিতেরা আছেন, রাজ্যের পণ্ডিতরা আছেন, এবং এখানে বসিল সবে চশমা চোখে আটি, চশমা দিয়ে বসে আছেন, ফুরাই গেল 19 পিসে পণ্য। 19 পিপে মানে হচ্ছে, পিপে না হচ্ছে যে চামড়া তৈরি যে একটা পাত্র বলছেন না পানি রাখার, ওইটাকে পানি রাখার পাত্রটা, ওইটাকে বলা হয়েছে পিছে। অনেক ভেবে কহিল গেল মাটি, অনেক কিছু ভেবে তারা গেল মাটিতে, ধরাই তবে কোথায় হবে শস্য, তারা বলতেছে যদি এরকম পানি শেষ হয়ে যায় তাহলে তাদের কিভাবে শস্য, মানে পানি যদি শেষ হয়ে যায় পিপে ছাড়া, তাদের কিভাবে শস্যগুলো মানে উৎপাদন করে থাকবে, তাদের শস্য কিভাবে উৎপাদন করবে। কহিল রাজা, রাজা বলল তাই যদি না হবে, যদি তাই না হয় পণ্ডিতেরা রয়েছে কেন তবে, পণ্ডিতেরা এর উপায় বের করতে পারছে না, তো রাজা বলতেছেন তারা কেন আছে এখানে। তো আজকের ভিডিওটা এতটুকু তোমাদের জন্য, বাকিগুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ, দেরি করবো না, 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। তো তোমরা যদি কোনো ধরনের বুঝতে না পারো, কোনো লাইনে যদি সমস্যা হয়ে থাকে, যতটুকু পর্যন্ত পড়িয়েছি ততটুকুর জন্য আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি বুঝিয়ে দিব, আবার সমস্যা নেই, রেকর্ড ক্লাস থাকবে তোমাদের জন্য, রেকর্ডেড ক্লাস থাকবে, আর এগুলা আজকের মধ্যেই তোমাদের এগুলো পোস্ট করে দেওয়া হবে। তো আশা করি তোমরা সকলেই এই পুরো কবিতাটা বুঝতে পেরেছো, কিন্তু খুবই মজার কবিতা, এবং বুঝলে কিন্তু লিখতে একদম ইজি, এটা সৃজনশীল লিখতে পারলে 10-এ 10, এটাতে 10-এ 10 তোলা একদম ইজি একটা ব্যাপার, কারণ এটা সৃজনশীল খুবই ইজি, বলতে মানে একদম পানিবাদ বলতে গেলে। এটা তোমরা যদি একবার ভালো করে পড়ো মনোযোগ দিয়ে, তাহলে কনসেপ্টটা বুঝতে পারবা কি নিয়ে লিখতে বলছো, তখন তোমরা হুরুস্তুল লিখবা, মানে একদম ধুমায় লিখতে পারবা। তো আজকের ভিডিও এতটুকুর জন্য, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে।